ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। ব্রিটিশ ভারতের কিছু অংশে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়। এই গুরুত্বপূর্ণ বন্দোবস্তের মাধ্যমে জমির কৃষকদের থেকে রাজস্ব আদায় করা হতো, এমনকি চাষের অযোগ্য জমি থেকেও কর আদায় হতো। এই রাজস্ব সরাসরিভাবে আদায় করা হতো রায়ত বা জমির কৃষকদের থেকে। এই বন্দোবস্তই রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও টমাস মনরোর উদ্যোগে 1820 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি ব্যবস্থা নামে এক ধরনের ভূমি বন্দোবস্ত প্রবর্তিত হয়। টমাস মনরোকে এই ব্যবস্থার জনক বলা হয়। রায়তওয়ারি ব্যবস্থায় রায়তকে জমিতে স্থায়ী অধিকার না দিয়ে তাকে 30 থেকে 40 বছরের দীর্ঘমেয়াদী শর্তে জমি বন্দোবস্ত দেওয়া হতো। এই ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য ছিল। প্রথমত, রায়তওয়ারি বন্দোবস্তে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে রাজস্ব আদায় করত, ফলে সরকার ও কৃষকের মাঝখানে কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগী শ্রেণীর অস্তিত্ব ছিল না। দ্বিতীয়ত, রায়তওয়ারি ব্যবস্থায় জমি জরিপ করে কৃষকদের জমি বন্দোবস্ত দেওয়া হয় এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে 9টি শ্রেণীতে বিভক্ত করা হয়। তৃতীয়ত, এই ব্যবস্থায় কৃষকের হাতে জমির মালিকানার অধিকার দেওয়া হয়নি। জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে, কৃষক শুধু জমি ভোগ করতে পারত। এবং চতুর্থত, রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল এবং সাধারণত 30 বছর পর পর এই হারের পরিবর্তন করা হতো। তো এখন আমরা রায়তওয়ারি বন্দোবস্তের ফলাফল নিয়ে আলোচনা করব। রায়তওয়ারি বন্দোবস্তের ফলাফল সম্পর্কে বিতর্ক রয়েছে। এই ব্যবস্থায় সুফল ও কুফল উভয় লক্ষ্য করা যায়। তো প্রথমে আমরা সুফল আলোচনা করি, পরে না হয় কুফল আলোচনা করব। রায়তওয়ারি বন্দোবস্তে সরকার ও কৃষকদের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে ওঠায় প্রশাসনিক জটিলতা হ্রাস পায় এবং জমি সংক্রান্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটে। মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব না থাকায় এই ব্যবস্থায় কৃষকরা শোষণ ও অত্যাচারের হাত থেকে যথেষ্ট মুক্তি পায়। এই ব্যবস্থায় জমিদার জমি থেকে ইচ্ছে মতো কৃষকদের উচ্ছেদ করতে পারত না, ফলে কৃষকের জীবন জীবিকার নিরাপত্তা বৃদ্ধি পায়। ব্যবস্থায় অধিকাংশ কৃষকের ভূমিদাস রাখার ক্ষমতা ছিল না, ফলে ভূমিদাস প্রথার অবসান ঘটে। এখন আলোচনা করছি কুফল। রায়তওয়ারি বন্দোবস্তে অবশ্য সুফলের চেয়ে কুফলই বেশি লক্ষ্য করা যায়। কৃষকরা কালক্রমে রাষ্ট্র তথা সরকারি কর্মচারীদের অত্যাচারের শিকার হয়। তারা রায়তের অস্থাবর সম্পত্তি ক্রোক করে তাকে জমি থেকে উচ্ছেদ করতে পারত। ঐতিহাসিক ডক্টর তারাচাঁদের মতে এই ব্যবস্থায় প্রজারা বহু জমিদারের পরিবর্তে এক বিরাট জমিদার বা সরকারের নিয়ন্ত্রণে আসে। চিরস্থায়ী বন্দোবস্তের মতো স্থায়ী রাজস্বের হার রায়তওয়ারি ব্যবস্থায় ধার্য করা হয়নি। কৃষক বাড়তি রাজস্ব না দিলে তাকে জমি থেকে উৎখাত করা হতো। ডক্টর বিপান চন্দ্রের মতে জমিতে কৃষকের মালিকানা কার্যকর হয়নি। এই ব্যবস্থায় জমিতে কৃষকের মালিকানা না থাকায় কৃষক কোম্পানির ভাড়াটে প্রজায় পরিণত হয়। সরকার প্রকাশ্যেই ঘোষণা করে যে সরকার রাজস্ব হিসেবে যা আদায় করেন তা খাজনা নয়, ভাড়া। রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল, যা পরিশোধের সামর্থ্য প্রজাদের ছিল না। উৎপন্ন ফসলের শতকরা 45 থেকে 55 রাজস্ব হিসেবে আদায় করা হতো। তাছাড়া সরকার ইচ্ছা করলে 20 বা 30 বছর পর পর রাজস্বের হার বৃদ্ধি করতে পারত। প্রাকৃতিক বিপর্যয়ে ফসল হানি ঘটলেও রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকরা রাজস্ব প্রদানে বাধ্য ছিল। তাছাড়া কোম্পানি রায়তকে রূপার মুদ্রায় রাজস্ব প্রদানের নির্দেশ দিলে রাজস্ব মেটাতে গিয়ে কৃষকরা মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হতো। সরকারি আমলারা এই ব্যবস্থায় কৃষকের সম্পত্তি বাজেয়াপ্ত করে জমি থেকে তাকে উচ্ছেদ করতে পারত।
জমির অস্থায়ী বন্দোবস্তই ছিল জনসাধারণের দরিদ্র ও দুর্ভিক্ষের প্রধান কারণ।